ট্রাই করি যে মাকে সবসময় দূরে রাখার। তারপরেও যদি আমার মা ইচ্ছা হয় কখনো যে মাঠে আসবে, তখন তাকে তো অবশ্যই ওয়েলকাম। যখন ব্যাটিং করি তখনই ওই আমার কাছ থেকে এই জার্সিটা চেয়েছিল। আর আ ওই বলছিল যে আমার ব্যাটিং ও অনেক পছন্দ করে। না, আমি এটা নিয়ে আসলে কোনো কমেন্ট করতে চাচ্ছি না। কারণ প্রত্যেকটা মানুষের জায়গা থেকে মানুষ তার একটা পার্সোনাল ওপিনিয়ন থাকতেই পারে। কালকে ম্যাচ শেষে একটা ছবি দেখছিলাম যে আপনি সৌদিকে একটা জার্সি গিফট করছেন। এর পেছনে কোনো গল্প আছে কিনা বা মানে কিছু বলেছে কিনা? না, ওই যদি ওই আমাকে পা পা যখন ব্যাটিং করি তখনই ওই আমার কাছ থেকে এই জার্সিটা চেয়েছিল। আর আ ওই বলছিল যে আমার ব্যাটিং ও অনেক পছন্দ করে। তো এগুলো নিয়েই জাস্ট ওই ম্যাচ চলাকালীন যখন ব্যাটিং করি তখনই আমাকে বলেছিল, তোমার একটা জার্সি যদি আমাকে দিতে। আমি বললাম ঠিক আছে। হৃদয় ভাই, একটু পার্সোনাল প্রশ্ন করি আসলে। আপনার মা আপনার জীবনে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করছে। কিন্তু আমরা আসলে কখনো তাকে মাঠে দেখি না। অন্য অনেকে আসেন। না, এটা কি আসলে মানে ভয় থেকে যে ছেলে খেলবে মাঠে থাকবো মানে অন্য কিছু? না, এরকম কিছু না। না, আমি আসলে সবসময় ট্রাই করি যে যতটুকু দূরে থাকা যায় খেলা থেকে। কারণ এটা একটা টেনশন কাজ করে। আর সবসময় চেষ্টা করি যে খেলার বাইরে থাকা। কারণ এই প্রেশারটা বুঝি আসলে এই প্রেশারটা কেমন। তো ট্রাই করি যে মাকে সবসময় দূরে রাখার। তারপরেও যদি আমার মা ইচ্ছা হয় কখনো যে মাঠে আসবে, তখন তাকে তো অবশ্যই ওয়েলকাম। যখন টিভিতে ছেলের খেলা দেখে আসলে তখন কি বলে? আপনাকে ফোন করে কিছু বলে যে দেখছেন? না, বলে না। কারণ আমি সবসময় বলি যে তোমার খেলা দেখার দরকার নাই। বা হয়তো বা কোনো একটা ভয় থেকেও বা কোনো একটা থেকেও হয়তো বলে না। বাট আমি জানি আমার মা খেলা দেখে আরকি, যখন সুযোগ পায়। না, কালকে একটা ম্যাচ খেললেন এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টও আপনি হলেন আসলে। তারপর আজকে নতুন একটা টুর্নামেন্টে নেমে পড়া আসলে। ক্রিকেটারদের লাইফটা এখন এরকম কিনা? এইরকমই অল অ্যাবাউট অ্যাডজাস্টমেন্ট আসলে। যেহেতু প্রত্যেকটা দিনই চ্যালেঞ্জ, প্রত্যেকটা দিনে অনেক রকমের চ্যালেঞ্জ ফেস করা লাগে। এটা ইন দ্য ফিল্ড সব জায়গাতেই। হৃদয় ভাই, আপনি বেশ অনেক দিন ধরেই আসলে ন্যাশনাল টিমে খেলছেন, যদিও খুব বেশি দিন না। তারপরেও অনেকেরই স্বপ্ন থাকে আসলে বাংলাদেশ টিমকে লিড করবে, দেশকে লিড করবে। আপনিও ঘরোয়া ক্রিকেট এখনও নিয়মিত কখনো ক্যাপ্টেন্সি করেন নাই, বাট আপনার যেই ক্যাপাবিলিটি আছে, স্কিল আছে, অনেকেই ভাবেন যে হৃদয় যদি ক্যাপ্টেন হয় ভালো ক্যাপ্টেন হবে। আপনার কখনো চিন্তা এসেছে কিনা যে আমি যদি কোনো ক্যাপ্টেন্সি করি? আমি 18-এ করেছি, 19-এ করেছি, লাস্ট ইয়ার মোহামেডানও করেছি। ক্যাপ্টেন্সি জিনিসটা এমন একটা জিনিস, এটা একটা টিম থেকে একটা রোল দেয়। মানে যে রোলটা আপনাকে অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটা অ্যাকসেপ্ট করতে হবে এবং ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে। অবশ্যই এনজয় করি, এনজয় করছি। এই মোহামেডানের ক্যাপ্টেন্সি করছি। দেখা যাক যদি কখনো অপরচুনিটি আসে। এটা তো আমার হাতে নাই, বাট আমার হাতে যেটা আছে, যে প্রসেসের ভিতর থেকে যতটুকু টিমকে সার্ভ করা যায়। হৃদয় ভাই, আপনার ক্যারিয়ারে একদম শুরুতে তখন আপনি মানে বয়সভিত্তিক ক্রিকেট খেলেন, আপনি একটা বিপিএল খেলেছিলেন, ওয়ার্নারের সাথে আপনার একটা ভুল বোঝাবুঝি ছিল, এটাকে এখনো মনে পড়ে কিনা? মানে আপনি প্রচুর ওইসব কথা শুনতে হয়েছে, তো অনেক বড় প্লেয়ার ছিল, ভুলটা জারি থাকুক আপনাকেই কথাটা শুনতে হয়েছিল, কিন্তু মানে মনে পড়ে কিনা ওই ঘটনা বা কখনো, বা ওয়ার্নারের সাথে পরবর্তীতে কথা হয়েছে কিনা আপনার? পরবর্তীতে কথা হয়েছে, বাট মনে পড়ার ব্যাপারটা মনে পড়ে, হালকা পড়ে, বাট ওইরকম না। কারণ আপনার অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে তো অনেক রকম সিচুয়েশন আছে যেগুলো ফেস করতে হয়। তো আমার কাছে যেটা মনে হয়, ওটাও একটা শিক্ষণীয় একটা জিনিস ছিল। বাট নামটা বড় ছিল রান আউটের ক্ষেত্রে, হয়তো বা এই জন্য মানুষজন আমাকেই বলেছে। বাট ওখান থেকে অনেক কিছু শিখেছি। হৃদয় ভাই, অনেক সমালোচকরা অনেক সময় বলতো আর কি, বেশ কিছুদিন আগে আপনি হয়তো দেখেছেন যে হৃদয় শুধু লেগ সাইডেই বেশি খেলে, অফসাইডে অত বেশি ট্রাই করেন, অফসাইডে অত বেশি খেলতে পারে না। ওই মানে আপনার কি সেটা মনে হতো, বা আপনি চেষ্টা করেছেন, বা আপনার কি মনে হয় যে মানে অনেক সময় কী হয় যে লেগ সাইডে বল আসতাম, ওই সাইডের বলই খেলতেছেন এক সাইডে, কখনই আপনার মনে হচ্ছে কিনা, বা আপনি এটা নিয়ে চেষ্টা করেছেন কিনা, বা আপনার কি মনে হয় না, এটা মনে হয় কিনা এটা ভিত্তিহীন মানে? না, আমি এটা নিয়ে আসলে কোনো কমেন্ট করতে চাচ্ছি না। কারণ প্রত্যেকটা মানুষের জায়গা থেকে মানুষ তার একটা পার্সোনাল ওপিনিয়ন থাকতেই পারে। বাট আমার কাছে যেটা মনে হয়েছে, যে আমার যে জায়গাটুকু ইমপ্রুভমেন্টের জায়গা আছে, মানুষের তো উন্নতি করার জায়গার শেষ নেই। তো আমিও চেষ্টা করছি আমার যেসব জায়গায় ল্যাকিংস আছে সেসব জায়গায় উন্নতি করার, এবং ওইভাবে প্র্যাকটিস করছি যেন আরও ভালোভাবে আসতে পারি। মানুষের যেমন অনেক কিছু কিছু জায়গা থাকে, যে সব জায়গাতে মানুষ সবসময় ডেভেলপ করতে চায়। তো আমিও চেষ্টা করছি আমার যেগুলো জায়গাতে ডেভেলপ করার এরিয়া আছে, আমি ওগুলোতে চেষ্টা করছি করার। কিন্তু আপনি অনেক টাফ কন্ডিশনে ব্যাটিং করার সাথে উইকেট চলে যাচ্ছে আগে, ইভেন আপনার সাথে ইন্ডিয়ার সাথে যে সেঞ্চুরিটা আছে ওইটাও আসলে একটু টাফ সিচুয়েশনেই ছিল। লাস্ট সিরিজে আমরা দেখেছি যে আপনার পজিশন নামতে নামতে 6 নম্বরে চলে আসছে একবারে। মানে এটা কি একটু ডিফিকাল্ট কিনা, আর আপনার পছন্দের পজিশন কোনটা, একটু কি কঠিন হয়ে যায় কিনা? মানে পছন্দ বারবার চেঞ্জ হয় এবং আপনি রান পাচ্ছেন অ্যাভারেজ প্রায় 40-এর কাছাকাছি। আহ, কঠিন কঠিন হয় কি না এটা বলতে চাই না, বাট প্রফেশনাল প্লেয়ার হিসেবে অ্যাডজাস্টমেন্টের দরকার সবারই আছে। আমিও ট্রাই করছি টিম যেখানে আমাকে রোল দেয়, আমি সেই টিমকে ওইভাবে সার্ভ করার। বাট
আহ, অবশ্যই জায়গার পছন্দের জায়গা থাকে, বাট সবসময় পছন্দের জায়গা মতো সব কিছু হয় না। বাট এটা আগেও বলেছি, আমি জানি না এটা নিয়ে আসলে কথা বলা উচিত হবে কিনা, বাট টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করবে আমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে, কারণ টিমটা তো আমার নিজের না। এটাই। যেমন বললেন টিম আপনার নিচে না, তারপর আপনার পছন্দের পজিশন কোনটা যদি একটু বলতেন। আমি তো চারে আমার খেলতে আমার ভালো লাগে, বাট ভালো লাগা দিয়ে কোনো কিছু যায় আসে না। আলটিমেটলি টিম কল যেটা সেটাই সার্ভ করতে হবে। আপনি টি-20তে একটা পজিশনে জাতীয় দলে খেলছেন। আমি যদি না বিপিএল এর কথা বলি কিংবা ঘরোয়া ক্রিকেটের কথা, আপনি অনেকবার ওপেনিংও করেছেন। ওপেনিংটা আসলে এনজয় করেন কিনা, বা কখনো সুযোগ হলে আসলে ওপেনিংয়ে টি-20তে খেলছেন কিনা, পাওয়ার প্লে একটা সময় থাকে, আপনি ভালোও খেলেছেন ওপেনিংয়ে। এনজয়ের থেকে বড় কথা আমি কেমন করছি। আমি ভালো করেছি দেখে হয়তো বা এখন এটা নিয়ে কথা আসছে। আমি যদি ভালো না করতাম কথা হতো না। তো অবশ্যই এনজয় করি। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে প্রত্যেকটা জায়গাতেই এনজয় করি। এখন দেখার বিষয় যে কোন জায়গাতে আমি কতটুকু টিমের জন্য ইমপ্যাক্ট রাখতে পারছি। তো আমার কাছে মনে হয়েছে যে আমাকে যেখানেই দিবে ওই মানে একটা কথাই বারবার বলতে হচ্ছে, আমি সেখানেই আমাকে এভাবে টিমের জন্য সার্ভ করতে হবে। বাট টিম যেটা ভালো মনে করবে সেটাতে এক্সেপ্ট করা উচিত। এবং অবশ্যই আমি এনজয় করি, ওপরে ব্যাটিং করাটা অবশ্যই এনজয় করি। আর হৃদয় ভাই তামিম ইকবাল বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন, আপনার সাথে সতীর্থও ছিলেন, তার সাথে কোনো রকম কথাবার্তা হয়েছে কিনা, এবং আপনারা কতটুকু আশাবাদী? অনেক আক্ষেপ আছে, অনেক না পাওয়া আছে, এবং ক্রিকেটারদের বেতন বাড়ানো থেকে শুরু করে দর্শকদের কথাও মানে রিসেন্ট টাইমে কিছু সিদ্ধান্ত তিনি নিয়েছেন। সব মিলিয়ে আসলে আপনার সাথে কীরকম কথাবার্তা হয়েছে এবং আপনি কতটা আশাবাদী? না, দেখেন, আমার কাছে বা শুধু আমার কাছে না, প্রত্যেকটা প্লেয়ারের কাছে পজিটিভ একটা আহ, ক্রিয়েট করেছে উনি। কারণ আসার পরে প্রত্যেকটা প্লেয়ারের স্যালারি বাড়াইছে। আসলে অনেক দিন হলো ফার্স্ট ক্লাস প্লেয়ারদের স্যালারিটা একটা জায়গায় স্টাক হয়েছিল। এটা অনেক দরকার ছিল, কারণ অনেক প্লেয়াররা যে স্যালারি আসে এই স্যালারিতে হয়তো বা ভালোভাবে ফ্যামিলি চালাতে পারে না। এটা একদম অনেস্ট কথা বললাম। তারপরে এখন যদি দেখেন, দর্শকদের জন্য উনি অনেক ভালোভাবে করেছে, কারণ দর্শকদের কথাও চিন্তা করেছে এই গরমে যারা খেলা দেখে। তো ওভারঅল এখন পর্যন্ত যতটুকু করেছে সব কিছু মিলে তো ভালোই করেছে। এখনও তো আমরা সবাই আমাদের প্লেয়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা তো সবাই স্যাটিসফাই, কারণ আমরা একটা যেহেতু রিসেন্ট উনি খেলা ছেড়েছে, প্রত্যেকটা প্লেয়ার ওই এক্সেসটা আছে যে একটা প্রেসিডেন্টকে গিয়ে সে তার মনের ভাবটা প্রকাশ করতে পারছে এবং কি দরকার এই জিনিসটা খুব মানে কুইক বলতে পারছে। তো আমি মনে করি যে উনি এখন পর্যন্ত যেটা করেছে প্লেয়ার থেকে শুরু করে এবং দর্শক থেকে শুরু করে ওভারঅল এখন পর্যন্ত তো সব কিছু ভালোই করছে। আশা করি ভালোই হবে ইনশাল্লাহ। হৃদয় ভাই আপনার ফার্স্ট ক্লাস এভারেজটাও ভালো, ফার্স্ট ক্লাস পারফরমেন্সও ভালো। আমি যদি দেখি লাস্ট কয়েকটা সিজন যদি চিন্তা করি, একবার টেস্ট দল ডাকও পেয়েছিলেন, ম্যাচ খেলা হয়নি আনফর্চুনেটলি। মানে টেস্ট ক্রিকেট নিয়ে আপনার ভাবনাটা কি? টেস্ট ক্রিকেট খেলা তো প্রত্যেকটা প্লেয়ারের ড্রিম, আমারও স্বপ্ন। অবশ্যই খেলতে চাই, আগেও বলেছি। বাট টিম কম্বিনেশন বলেন বা বলেন, হয়তো বা এখন সুযোগ হচ্ছে না, বাট আশা করি যে খুব সামনে ইনশাল্লাহ সুযোগ আসবে। লিটন দাস একবার বলেছিলেন যে যখন ব্যাটাররা খেলে ম্যাচ শেষে বা একটা সিরিজ শেষে ইএসপিএন ক্রিক ফোর ওই যে অ্যাভারেজটা একটু গড়টা একটু দেখে, আপনার গড়টা এখন 37, 38, 40। আপনি যদি বলি মানে লেজেন্ডারি ক্রিকেটারদের আসলে গড় দিয়ে অনেক কিছু বিবেচনা করা হয়, আপনি আপনার অ্যাভারেজটা আসলে কোথায় দেখতে চান? আহ, আমি মনে করি যে এভারেজ এমন একটা জায়গা, আপনি যারা লেজেন্ডারি প্লেয়ার তাদের এভারেজটা কত এটা হয়তো বা আপনারা জানেন। তো যদি কখনো ওইরকম এভারেজ রিচ করতে পারি তখনই বুঝতে পারবো যে আমি কোন লেভেলে আছি। বাট ভালোর শেষ নেই, ট্রাই করছি ডে বাই ডে যতটুকু ভালো করা যায়। বাট এভারেজ এমন একটা জিনিস, অন অফ একটু হবে, আপ ডাউন হবে। তো আশা করব যে যতটুকু পারবো আমার চেষ্টা থাকবে সবসময় এটা ভালোভাবে রাখার জন্য। লাস্ট 2-3টা কোশ্চেন। নাহিদ রানা রিসেন্ট টাইমে খুব ভালো করছে আসলে, খুব অল্প সময় ন্যাশনাল টিম এসেছে, এবং এইরকম বোলার আসলে এরকম পেসি বোলার বাংলাদেশে খুব কম এসেছে, আসেনি ধরতে গেলে। নাহিদ রানাকে আপনি কীভাবে দেখেন, এবং অ্যাজ এ হিউম্যান বিং নাহিদ রানা আসলে আপনার কাছে কেমন, এবং নাহিদ রানার স্পেশালিটি কী, মানে সবার থেকে যে জিনিসটা নাহিদ রানাকে আলাদা করে? পেস, একদম পেসটাই, কারণ ওই রকম পেস খুব কমই আছে ওয়ার্ল্ডে। মানে টু বি ভেরি অনেস্ট, ওর ভিতরে যে ক্যালিভার আছে ওটা যদি আমরা ভালোভাবে এক্সিকিউট করতে পারি আমাদের ন্যাশনাল টিমের জন্য ভালো হবে, ওর নিজের জন্য ভালো হবে ইনশাল্লাহ ফিউচারে।